आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 9 इंग्लिश विषयेर तोमादेर लेसन 3 अटम जे कविताटी रयेछे एई कविताटिर समस्त एक्सारसाइजगुलो सल्व करब। तो एर आगे कविताटी लाइन बाई लाइन बांगलाय आमी पढ़िए दिएछि। जारा तोमरा देखोनी भिडियोटी शेष होले आमी एंड स्क्रिने दिए देब, सेखान थेके तोमरा देखे निते पारो, अथवा आमी डेसक्रिपशन बक्से प्लेलिस्टेर लिंक दिए देब, सेखान थेकेओ तोमरा देखे निते पारो, अथवा उपरे आसा आई बाटने क्लिक करे सेखान थेके तोमरा कविताटिर बांगला पढ़े निते पारो। तो आजके क्लासे जारा प्रथम एसेछो प्लिज चैनलटिके सबस्क्राइब करे निये पाशे थाका बेल बाटनटिके प्रेस करे अवश्यई अल करे रेखो समस्त भिडियोगुलोर नोटिफिकेशन पाওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। দেখো এক্সারসাইজ 1 কি বলছে, টিক দ্য কারেক্ট আনসার, টিক দাও সঠিক উত্তরটিতে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে। তো এখানে দেখো কতগুলো করে অপশন দেওয়া রয়েছে, এর মধ্য থেকে যেটা ঠিক হবে সেটাকে টিক করতে হবে। প্রথম আছে দেখো অল থ্রু দ্য ডে, সারাটা দিন ধরে, দ্য ফিটফুল গাস্ট মানে ঝোড়ো বাতাস, শেক্স দ্য মানে নাড়িয়ে দেয়, কি কি আছে উইন্ডো পেন, কার্টেন্স, কেজমেন্ট, ডোর। উইন্ডো পেন হচ্ছে জানালার শার্সি, কার্টেন্স মানে হচ্ছে পর্দা, কেজমেন্ট মানে হচ্ছে যে কাচের জানালার যে পাল্লা থাকে সেই পাল্লা, আর নেক্সট রয়েছে ডোর হচ্ছে দরজা। তো সঠিক উত্তরটি তোমরা কবিতাটিতে একবার দেখে নাও। প্রথম স্ট্যাঞ্জাতেই রয়েছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেক্স দ্য কেজমেন্ট অল ডে, তাহলে সঠিক উত্তরটি হবে কেজমেন্ট। ওকে, তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি কেজমেন্ট। নেক্সট দেখো নাম্বার 2, দ্য পোয়েট কবি লাভস টু সি দেখতে ভালোবাসেন, দ্য শেকিং টুইগ মানে নড়ছে এইরকম, টুইগ মানে হচ্ছে গাছের ডাল, ডান্স মানে যে নৃত্য করে তার মানে নড়ে, টিল দ্য মানে যতক্ষণ পর্যন্ত, কামিং অফ ডন মানে ভোর আসে, এন্ড অফ নাইট মানে রাত্রি শেষ হয়, এন্ড অফ আফটারনুন বিকেল শেষ হয়, শাট অফ ইভ মানে সন্ধে ঘনিয়ে আসে। তো বই একবার দেখে নাও কবিতাটির মধ্যে। সেকেন্ড স্ট্যান্ডাতে দেওয়া আছে দেখো আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শাট অফ ইভ, তার মানে সঠিক উত্তরটি হবে তাহলে শাট অফ ইভ অর্থাৎ সন্ধে ঘনিয়ে আসা পর্যন্ত। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি অপশান ডি শাট অফ ইভ। নেক্সট আছে দেখো নাম্বার 3, দ্য স্প্যারো স্যাট অন দ্য, স্প্যারো মানে চড়ুই পাখি, স্যাট মানে বসেছিল, অন দ্য কিসের উপর দেখো কটেজ রিগ মানে হচ্ছে যে কুটিরের চালের উপর, হাউস টপ মানে বাড়ির উপরে বা বাড়ির ছাদে, মসি এলম ট্রি মানে সেই মসি এলম গাছ যেটা ছিল সেখানে, আর কেজমেন্ট মানে হচ্ছে সেই জানালায়। তো সঠিক উত্তরটি কবিতাটিতে দেখে নাও। সেকেন্ড স্ট্যান্ডাতেই রয়েছে দেখো দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, তাহলে কোথায় ছিল কটেজ রিগ বা কুটিরের চালের উপর, তাহলে সঠিক উত্তরটি দেখো অপশন এ কটেজ রিগ। এবার নেক্সট দেখো 4 নম্বর, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, পিজিয়ন্স মানে পায়রাগুলো, নেসেলড মানে হচ্ছে জমাট বাঁধছিল, রাউন্ড দ্য মানে কাকে ঘিরে, কেজ হচ্ছে খাঁচা, কোট হচ্ছে বাসা বা ঘর, ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের ডাল, হিথ মানে পতিত জমি। কবিতাটিতে দেখে নাও দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট। ওকে, তাহলে সঠিক উত্তরটি হবে কোট, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কোট। নেক্সট দেখো দ্য কক ওয়াজ ক্রোয়িং মানে মোরগটি ডাকছিল, আপন দা মানে কিসের ওপর, ডাং হিল মানে গবাদি পশুর মল জমা করে যে পাহাড়ের মতো বা ঢিবির মতো তৈরি হয় সেটাকে বলা হয় ডাং হিল, লি লি মানে যে জমি থেকে ফসল কেটে নেওয়ার পর যে জায়গাটা পড়ে থাকে সেখানে, ট্রি টপস মানে গাছের উপরে, আর হচ্ছে মিল সেলস মানে সেই মিলে হাওয়া মিল যেটা ছিল সেখানে। তো সঠিক উত্তরটি তোমরা কবিতাটিতেই দেখে নাও। দেখো দেখো দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, তাহলে কোথায় ডাকছিল আপন দ্য ডাং হিল, তো সঠিক উত্তরটি হবে অপশান এ ডাং হিল। নেক্সট দেখো দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং মানে হচ্ছে মানে শূকররা যখন চলে তখন একটা আওয়াজ করতে করতে, তো সেই রকম শূকরদের বলা হয়েছে কী করছিল, ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে হাঁটছিল, স্ক্যাম্পার বাই মানে হচ্ছে একটু মানে হেজিটেট বা মানে ভীত হয়ে হাঁটা এই রকম, স্ক্রাম্বল অ্যান্ড হারি মানে দ্রুততার সঙ্গে এবং হোঁচট খেয়ে খেয়ে হাঁটা, ডাইভ অ্যান্ড সুইম মানে ডুবে যাচ্ছিল এবং সাঁতার কাটছিল। তো উত্তরটা বইতে দেখে নাও কবিতাটিতে। কবিতাটির একদম লাস্টেই দেখো দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়ার দে ফল, তাহলে কীভাবে তারা যাচ্ছিল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি স্ক্র্যাম্বল অ্যান্ড হারি। নেক্সট দেখো এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স,
আনসার মানে হচ্ছে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উইদিন 25 ওয়ার্ডস মানে 25টি শব্দের মধ্যে। প্রথম প্রশ্নটি কি আছে দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস মানে কি ঘটেছিল বা ঘটেছে টু দ্য লিভস পাতাগুলোর সঙ্গে অফ দ্য মসি এলম ট্রি মানে সেই যে এলম গাছটি ছিল সেই শ্যাওলাচ্ছন্ন, তো সেই গাছের সেই পাতাগুলোর কি অবস্থা হয়েছে ইন অটাম মানে শরৎ ঋতুতে। উত্তরটি দেখে নাও। ইন অটাম মানে শরৎ ঋতুতে দ্য ফিটফুল গাস্ট সেই ঝোড়ো বাতাস শেকস দ্য কেজমেন্ট মানে হচ্ছে নাড়িয়ে দিয়েছে কি কেজমেন্ট মানে জানালাকে, অ্যান্ড টেক্স অ্যাওয়ে এবং নিয়ে গেছে মানে ঝরিয়ে দিয়েছে দ্য ফেডেড লিভস মানে বিষণ্ণ পাতাগুলিকে ফ্রম দ্য মজি এলম ট্রি থেকে, অ্যান্ড দ্য লিভস এবং পাতাগুলো আর টুয়ার্লিং বাই দ্য উইন্ডো পেন মানে ঘুরে ঘুরে পড়ছে কোথায়, উইন্ডো পেনে বা জানলার শাঁসির কাছে, উইথ 1000 আদার লিভস মানে অন্য আরও হাজার হাজার পাতার সঙ্গে ডাউন দ্য লেন মানে সেই যে গলিপথ সেই গলিপথের সেগুলো পাতাগুলো পড়ছিল। নেক্সট দেখো নাম্বার 2 আছে, হোয়াট আর দ্য থিংস সেই জিনিসগুলো কি দ্য পোয়েট লাভস টু সি কবি ভালোবাসেন দেখতে অন নভেম্বর ডেজ মানে নভেম্বরের দিনগুলোতে। তো আনসার দেখো, অন ডাল নভেম্বর ডেজ মানে বিষণ্ণ নভেম্বরের দিনগুলোতে দ্য পোয়েট লাভস টু সি কবি দেখতে ভালোবাসেন দ্য কটেল স্মোক যে কুটিরের যে ধোঁয়াগুলো কি করে কার্লিং আপওয়ার্ডস মানে কার্লিং মানে হচ্ছে ঘুরপাক খেয়ে খেয়ে আপওয়ার্ডস মানে উপরের দিকে ওঠে, থ্রু দ্য ট্রিজ মানে গাছের মধ্য দিয়ে, দ্য পিজিয়ন্স নেসলড ইন দেয়ার কোচ তারপরে পায়রাগুলো কোথায় বাসা বাঁধে তাদের কোটে, দ্য কক্স ক্রোয়িং আপন দ্য ডাং হিল মোরগটা কোথায় মানে ক্রো করে অর্থাৎ ডাকে ডাং হিলের উপরে, অ্যান্ড দ্য মিলস রিলিং ওভার দ্য হিথ এবং মিলটা কোথায় ঘোরে হিথে বা পতিত জমিতে। তো এইগুলোকে দেখতে কবি ভালোবাসেন। নেক্সট দেখো এক্সারসাইজ 3 অর্থাৎ অনুশীলনী নাম্বার তোমাদের 3, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস মানে বলো, স্টেট মানে বলো বা লেখো এখানে ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, তো আমরা দেখে নেব। দেখো প্রথম সেন্টেন্সটা রয়েছে অনিল উইল ভিজিট অনিল দেখবে বা দেখতে যাবে হিজ গ্র্যান্ডফাদার্স হাউস তার ঠাকুরমার বাড়ি। তাহলে এটা দেখো দেখতে যাবে তাহলে ফিউচার টেন্স, এটা রয়েছে তোমাদের অনিল হচ্ছে সাবজেক্ট বা কর্তা অর্থাৎ যে কাজটা সম্পন্ন করবে, তারপরে রয়েছে উইল, তারপরে রয়েছে মেন ভার্ব, তারপরে রয়েছে হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, তাহলে এটা রয়েছে হচ্ছে অবজেক্ট। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্ব এবং অবজেক্ট, তাহলে এটা রয়েছে তোমাদের কিসে অ্যাক্টিভ ভয়েসে। ওকে, তার মানে কর্তা সরাসরি নিজেই কাজটি করছে। তো ভয়েস সম্পর্কে তোমাদের কোনো রকম ডাউট থাকলে আমি ক্লাস করিয়েছি, তো সেটা তোমরা পেতে চাইলে অবশ্যই প্লেলিস্টটাকে চেক করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, অথবা উপরে আসা আই বাটনে ক্লিক করেও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে এটা আমরা লিখব অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। ওকে, নেক্সট দেখো বি, দ্য প্রেসিডেন্ট তার মানে কি করেছে হ্যাজ লেফট, প্রেসিডেন্ট লেফট মানে হচ্ছে পরিত্যাগ করেছে হিজ অফিস তার অফিস, তাহলে এখানে দ্য প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যিনি কাজটি করেছেন, হ্যাজ ভার্ব, তারপরে রয়েছে হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, নেক্সট রয়েছে মেন ভার্ব লেফট, তারপরে রয়েছে হিজ অফিস এটা হচ্ছে অবজেক্ট, এবং কর্তা এখানে নিজেই কার্য সম্পাদন করছে অর্থাৎ সেটা অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ সরাসরি কার্য সম্পাদন করছে সেটা বোঝা যাচ্ছে, এটাও রয়েছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, নেক্সট দেখো দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড মানে প্রজেক্টটি শেষ করা হবে বাই দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের দ্বারা। তাহলে এখানে দেখো একটা বাই আমরা এটা দেখে বুঝতে পারি বাই রয়েছে এবং সেন্সটা কি রয়েছে দ্য স্টুডেন্টসদের দ্বারা করানো হবে, স্টুডেন্টসরা করবে এরকম সেন্স নেই। ওকে, করবে মানে সরাসরি, তাহলে এটা যখন স্টুডেন্টসদের দ্বারা করানো হবে তখন সেটা হবে কি প্যাসিভ ভয়েস। ওকে, প্যাসিভ ভয়েস। নেক্সট দেখো প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, প্রমিতাস লিভ মানে প্রমিতার যে ছুটি হ্যাজ বিন স্যাংশনড মানে হচ্ছে অনুমোদিত হয়েছে বাই দ্য স্কুল অথরিটি স্কুল কর্তৃপক্ষের দ্বারা, তাহলে এটাও কিন্তু কারোর দ্বারা সম্পন্ন হয়েছে যে স্কুল অথরিটি এটা স্যাংশন করেছে, তাহলে এখানে প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি, তাহলে এটাও রয়েছে প্যাসিভ সেন্সে, তাহলে এটা হবে প্যাসিভ ভয়েস।
প্যাসিভ ভয়েস। ওকে, নেক্সট দেখো এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চেঞ্জ মানে পরিবর্তন করো, দ্য ভয়েস তো বাচ্চ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই যে নিচের সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, তো উত্তরগুলো আমি খাতায় করিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথমটি কি আছে দেখো, দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। ছেলেটি হ্যাজ রিড আউট মানে পড়েছে দ্য লেটার, চিঠিটি। তাহলে এখানে দেখো দ্য বয় এটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, চিঠিটি পড়েছে, তারপরে রয়েছে হ্যাজ হেল্পিং ভার্ব, তারপরে রিড আউট এটা রয়েছে মেন ভার্ব, দ্য লেটার এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে ভয়েস চেঞ্জের সময় আমাদের সবসময় অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হয়। তাহলে অবজেক্ট রয়েছে দ্য লেটার, তাহলে এখানে দ্য লেটারটা সাবজেক্টে চলে আসবে। এবার দেখো দ্য লেটার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে যে হ্যাজ হেল্পিং ভার্ব রয়েছে এইরকম হ্যাজ বসবে, হ্যাজের পরে বসবে বিন, তাহলে দ্য লেটার হ্যাজ বিন, এটা এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই রয়েছে। রেড আউটই বসবে, কারণ রিডের পাস্ট পার্টিসিপল ফর্মও রিড হয়, তাহলে রিড আউট। এবার আসবে বাই প্রিপোজিশন, তারপরে এই যে সাবজেক্টটাকে আমরা করব অবজেক্ট, রিড আউট বাই দ্য বয়। ওকে, that the letter has been read out by the boy. নেক্সট আছে দেখো আই শ্যাল হ্যাভ বট মানে আমি কিনবো আ ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেট ব্যাট বাই টুমরো মানে আগামীকাল, এটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ এখানে বসে ফিউচার পারফেক্ট টেন্সে, বট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, নেক্সট হচ্ছে ক্রিকেট ব্যাট হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, এবং এরপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে এটার যদি অবজেক্ট হয় তাহলে এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, তাহলে এ ক্রিকেট ব্যাট। এবার দেখো ক্রিকেট ব্যাট হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং ক্রিকেট ব্যাটের পরে কি হবে উইল, তারপরে হ্যাভ, যেহেতু শ্যাল হ্যাভ রয়েছে, শ্যাল হ্যাভ থাকলে এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে এখানে আমাদের প্যাসিভ ভয়েসে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হয়, তাহলে ক্রিকেট ব্যাটের পরে যেহেতু উইল বসে তাই হবে উইল হ্যাভ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, উইল হ্যাভ বিন বট বাই, সাবজেক্ট রয়েছে কি আমি, তাহলে বাই মি, আমি থাকলে আই থাকলে মি হয়, এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স বাই টুমরো, বাই টুমরো। ওকে, এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। নেক্সট আছে দেখো সোহিনীজ ফ্রেন্ডস, সোহিনীর বন্ধুরা হ্যাড অর্গানাইজড মানে আয়োজন করেছিল আ পিকনিক, একটা পিকনিকের। তাহলে কারা করেছিল, সোহিনীজ ফ্রেন্ডস এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড নেক্সট হচ্ছে অর্গানাইজড এটা হচ্ছে ভার্ব বা মেন ভার্ব, এ পিকনিক এটা রয়েছে হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, এ পিকনিক, হ্যাড রয়েছে তাহলে হবে হ্যাড বিন, নেক্সট ভার্বের থার্ড ফর্মই রয়েছে অর্গানাইজড, কাদের দ্বারা, বাই সোহিনীজ ফ্রেন্ডস, সোহিনীজ ফ্রেন্ডস। ওকে, এ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস। নেক্সট দেখো দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট মানে ফুটবল টিম এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ফুটবল টিম কি করেছে, উইল পুট আপ মানে খেলেছে, এ ব্রেভ ফাইট তাহলে একটা মহান যুদ্ধ, তার মানে তারা ভালো খেলেছে সেটা বোঝাতে চেয়েছে। তাহলে এটা রয়েছে যেহেতু অবজেক্ট এ ব্রেভ ফাইট, তাহলে এখানে আমরা করব সাবজেক্ট এ ব্রেভ ফাইট, এবার উইল রয়েছে তাহলে উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম, যেহেতু ফুটবল টিমটার সাবজেক্ট রয়েছে এখানে অবজেক্ট হয়ে যাবে বাই দ্য ফুটবল টিম। ওকে, এ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। নেক্সট আছে দেখো এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। পরিবর্তন করো ফলোয়িং সেন্টেন্সেস হচ্ছে নিচের বাক্যগুলোকে ইনটু ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তিতে। তাহলে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, এটা হচ্ছে ডাইরেক্টে রয়েছে, আমাদেরকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। তো দেখে নাও, আমি খাতায় করিয়ে দিয়েছি। দেখো প্রথমটি কি আছে, আই সেড টু হিম,
আমি তাকে বলেছিলাম। উইল ইউ শেয়ার ইয়োর টিফিন, তুমি কি তোমার টিফিনটাকে শেয়ার করবে বা ভাগ করবে উইথ মি, মানে আমার সঙ্গে। তাহলে এটা কি করা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে। এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেড টু যদি থাকে তাহলে আমাদের সেখানে কি করতে হবে, আস্কড। তাহলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এবার এখানে যদি WH কোনো ওয়ার্ড, যেমন হোয়াট, হুইচ, এই ধরনের কোনো ওয়ার্ড না থাকে তাহলে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ডটাই বসিয়ে দিতে হয়। তো এখানে যেহেতু নেই তাহলে আমাদের ইফ ব্যবহার করতে হবে। ইফ, এবার রয়েছে কে, উইল ইউ মানে সে, তার মানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি তার টিফিনটা আমার সঙ্গে শেয়ার করবে। তাহলে ইফ, ইউটা হয়ে যাবে হি, ইফ হি। এবার হচ্ছে উইল রয়েছে, তাহলে উইলের পাস্ট ফর্ম, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট ফর্মে, তাহলে উইলটা হয়ে যাবে উড। ইফ হি উড শেয়ার, তাহলে ইয়োর রয়েছে, তাহলে তার, হিজ টিফিন উইথ মি। তাহলে আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। নেক্সট দেখো, অঞ্জনস মাদার সেড, অঞ্জনের মা বলেছিল, ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, তোমার বাবা মুম্বাইতে গেছে। তাহলে অঞ্জনস মাদার সেড, এটা দেখো এমনি অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে। অঞ্জনস মাদার সেড, এটা পাস্ট ফর্মেই রয়েছে সেড ভার্বটা। তাহলে অঞ্জনস মাদার সেড দ্যাট, কি বলেছিল, যে ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। তাহলে ইয়োরটা হয়ে যাবে কি, তার বাবা মুম্বাইতে গেছে বলেছিল, এটা যে দ্যাট, ইয়োর মানে হচ্ছে দ্যাট হিজ ফাদার হ্যাজ লেফট মানে গিয়েছে। তাহলে হ্যাজটা কি হয়ে যাবে, এখানে যেহেতু ভার্বটা পাস্ট ফর্ম রয়েছে হ্যাজটা হয়ে যাবে হ্যাড, হ্যাড লেফট ফর মুম্বাই। ওকে, তাহলে অঞ্জনস মাদার সেড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। নেক্সট আছে দেখো, দ্য গার্লস মানে মেয়েগুলো ট্রায়াম্ফেন্টলি মানে আনন্দের সঙ্গে বা জয়ের সঙ্গে সেড মানে বলেছিল, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে আমরা ম্যাচটি জিতেছি। তাহলে এটা আনন্দ করে বলেছে। এবং এখানে দেখো একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া রয়েছে মানে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে এখানে এক্সক্লেমড উইথ জয় আমরা ব্যবহার করব। দ্য গার্লস, সেড ভার্ব রয়েছে, তাহলে এক্সক্লেমড উইথ জয়, তারা আনন্দের সঙ্গে বলে উঠেছিল বা প্রকাশ করেছিল। এরপর হবে দ্যাট, যে, এবার আমরা হুররেটা ব্যবহার করলাম কেন, হুররেটা ব্যবহার করেছি এখানে এক্সক্লেমডটা ব্যবহার করে ফেলেছি, সেই কারণে আর হুররেটা ব্যবহার করার দরকার নেই। ওকে, কারণ এইটার মিনিংটাই হচ্ছে তারা আনন্দ করে বলেছিল। দ্যাট, যে, উইট মানে কারা, তাহলে গার্লস মেয়েগুলো, তাহলে দে, দ্যাট দে হ্যাভ ওন দ্য ম্যাচ, এখানে হ্যাভ রয়েছে, যেহেতু এখানে ভার্ব রয়েছে পাস্ট ফর্ম তাহলে দে হ্যাড হবে, এখানে দে হ্যাড ওন দ্য ম্যাচ। ওকে, দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট দেখো, হি সেজ, সে বলেছে, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ মানে তুমি জীবনে সফল হও। তাহলে সে এটা উইশ করেছে বা ইচ্ছে প্রকাশ করেছে। তাহলে হি, এখানে দেখো সিম্পল ফর্ম রয়েছে, অর্থাৎ যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তাহলে ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে এখানে হবে হি প্রকাশ করছে, তাহলে হি উইশেস দ্যাট, এখানে ইউটা কি, তার মানে ইউটা হচ্ছে সে বলেছে যে তুমি জীবনে সাকসেসফুল বা সফল হও। তাহলে সে এখানে দ্যাট হচ্ছে তুমিটা হচ্ছে আমি, তাহলে আই মে বি সাকসেসফুল ইন লাইফ, হি উইশেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ।
নেক্সট দেখো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড মানে ক্যাপ্টেন মানে নায়ক বা অধিনায়ক, ইনফর্মড মানে জানিয়েছিল, দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড লাস্ট মান্থ। টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড মানে বাতিল হয়েছিল লাস্ট মান্থ মানে আগের মাসে। তাহলে দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট যে দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপন্ড মানে এখানে যেহেতু ওয়াজ রয়েছে এবং এখানেও ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে এখানে হবে হ্যাড বিন, কারণ কারোর দ্বারা যেহেতু পোস্টপন্ড করা হয়েছিল সেই জন্য প্যাসিভ সেন্স রয়েছে। তাহলে দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপন্ড, দ্য লাস্ট মান্থ হবে প্রিভিয়াস মান্থ। Okay, the captain informed that the tournament had been postponed previous month. এখানে হবে the previous month. Okay, postponed the previous month. Next আছে দেখো exercise 6. Use the following flowchart to write a paragraph within 100 words on how to make paper. হাউ টু মেক পেপার মানে পেপার বা কাগজ তৈরি করতে কিভাবে করতে হয় তার জন্য একটা প্যারাগ্রাফ লেখো 100টি শব্দের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট, এখানে দেখো কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, এই পয়েন্টসগুলোর উপর বেস করে। তো উত্তরটি দেখে নাও। তোমরা এইভাবে হেডিং করবে, প্রসেস অফ মেকিং পেপার। দেখো, উই ক্যান হার্ডলি স্পেন্ড আ ডে উইদাউট ইউজিং পেপার। আমরা একটা দিন পেপার ব্যবহার না করে কিন্তু খুব খারাপভাবেই বা মানে এরকম পেপার ব্যবহার করি না, এরকম দিন হয় না। মেকিং পেপার ইজ ভেরি ইন্টারেস্টিং মানে পেপার তৈরি করা খুবই আকর্ষণীয়। অ্যাট ফার্স্ট, প্রথমত বাম্বুজ আর কাট ইন্টু পিসেস অ্যান্ড ক্লিনড ওয়েল। বাঁশগুলোকে কাটা হয় পিস করে এবং টুকরো করে এবং ক্লিনড ওয়েল এবং পরিষ্কার করা হয় ভালো করে। দেন দ্য পাল্প ইজ মেড, তারপরে একটা পাল্প তৈরি করতে হয়। আফটার দ্যাট, তারপরে কেমিক্যালস আর অ্যাডেড টু দ্য পাল্প, তারপরে সেই পাল্পের মধ্যে বিভিন্ন কেমিক্যাল অ্যাড করা হয়। লেটার, তারপরে দে আর রোল্ড ইন্টু শিটস এবং তারপরকে শিট আকারে রোল্ড করা হয়। রোল মানে ঘুরিয়ে যে রোল করা হয় সেরকম করা হয়। আফটার দ্যাট, তারপরে কালার ইজ অ্যাডেড টু দ্য শিটস, তারপরে সেই শিটগুলোকে কালার করা হয় বা কালার অ্যাড করা হয় তার সঙ্গে। নাও দ্য শিটস আর ড্রাইড, তারপরে শিটগুলোকে ড্রাই করা হয়। ফাইনালি, ড্রাই মানে শুকোনো হয়। ফাইনালি, শেষ পর্যন্ত দে আর রেডি টু বি ইউজড, তারপরে সেগুলো ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। ফর ভেরিয়াস পারপাসেস মানে বিভিন্ন উদ্দেশ্যে। নাও এ ডেজ, এখনকার দিনে পিপল আর ইউজিং মোর অ্যান্ড মোর ইলেকট্রনিক কপিস ব্যবহার করছে টু সেভ দ্য কিপ বাম্বু ট্রিজ মানে বাঁশ গাছকে রক্ষা করার জন্য এখন মানুষ অনেক বেশি করে ইলেকট্রনিক কপিস ব্যবহার করছে। নেক্সট দেখো এক্সারসাইজ 7, রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের একটা বায়োগ্রাফি লেখো উইদিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো। নিচে হিন্টস দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে। উত্তর দেখো, অ্যানি বেসান্ত ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ব্রিটিশ রাইটার্স মানে অ্যানি বেসান্ত ছিলেন বিখ্যাত ব্রিটিশ রাইটারদের মধ্যে বা লেখিকাদের মধ্যে একজন। শি ওয়াজ বর্ন অন 1st of October 1847 ইন লন্ডন। তিনি 1847 সালের 1st of October মানে অক্টোবরের 1 তারিখে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ নট অনলি আ ওয়েল নোন সোশ্যালিস্ট মানে তিনি যে একজন সমাজবিদ ছিলেন শুধুমাত্র তাই নয়, বাট অলসো আ স্ট্রং অ্যাক্টিভিস্ট এবং একজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন কোথায়, ফর দ্য রাইটস অফ ওমেন মানে মহিলাদের অধিকার সম্পর্কে। শি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি কোথায় ইন্ডিয়ান পলিটিক্সে পার্টিসিপেট করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। টু ফাইট এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট মানে ব্রিটিশ সরকারের যে নিষ্ঠুরতা তার বিরুদ্ধে লড়াই করার জন্য। দিস ইন্ডিয়ান লাভার জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু অপোজ দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ টু দ্য ইনোসেন্ট ইন্ডিয়ান্স। এই ভারতীয় যে লাভার ভারতীয় প্রেমিকা জয়েন্ট মানে যুক্ত হয়েছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে
কি করতে, টু অপোজ মানে বিরোধিতা করতে, দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের টর্চারের বিরোধিতা করতে, টু দ্য ইনোসেন্ট ইন্ডিয়ানস এই যে নিরীহ ভারতীয়দের প্রতি ব্রিটিশের অত্যাচার সেটা প্রতিরোধ করার জন্য তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেছিলেন। শি বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917। তিনি তো হয়েছিলেন প্রথম ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট 1917 খ্রিস্টাব্দে। দিস গ্রেট ওমেন পাসড অ্যাওয়ে অন 20th of September in 1933 in Madras, India। এই মহান মহিলা তিনি মারা গিয়েছিলেন বা ইহলোক ত্যাগ করেছিলেন কবে, 20th of September সেপ্টেম্বরের 20 তারিখে 1933 সালে। কোথায়? ভারতের মাদ্রাসে। তো এটা ছিল তোমাদের ক্লাস 9-এর অটম কবিতাটির সম্পূর্ণ এক্সারসাইজ সলভড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।